তিরু, মা আমার, থামো মা। মারে, ও আম্মা, আমার শোনো একটু। মায়ের কাতর কণ্ঠ হৃদয় স্পর্শ করলো তিরুর। উন্মাদের মতো আচরণ করা থামালো একটু। হাতের শেষ গ্লাসটা সশব্দে ভূমিতে নিক্ষেপ করে ল্যাপটপের সামনে এসে বসে পড়ল। স্ক্রিনে জলজল করছে তানহার ভীত মুখশ্রী। তিরুর মায়া হলো। চাচাতে গিয়েও কণ্ঠের খাদ নামিয়ে বলল, তিরু তাকে ঘৃণা করে। এ কথাটা তেমন বুকে কাঁটা দিল না তানহার, কারণ তিনি জানেন মেয়ে মিথ্যা বলছে। ঘৃণা করলে কি তিরু এর সময় মায়ের কথা শুনতো? তিরুর রাগ ভয়ঙ্কর। একবার রেগে গেলে তাকে কেউই শান্ত করতে পারে না, পারেনি। আমারে, আমার ভুল হয়ে গেছে আম্মা, আমাকে ক্ষমা করো তুমি। বিশ্বাস করো আম্মা, অরণের পা ধরে আমি বলি নাই তোমারে বিয়ে করতে। খালি তোমার প্রথম যে ভণ্ড বিয়েটা হলো ওইটা খুলে বলেছিলাম, অরণ বাবা, আমার মেয়েটাকে কেউই নাই এই পৃথিবীতে। আমি কতদিন বাঁচি না বাঁচি, তুমি আমার মেয়েটার একটু দায়িত্ব নাও বাবা। ওই বিদেশের মাটিতে তিরুটা কেমনে একা একা থাকবে বাবা, বলো তো তুমি? তিরুটা জেদ না ধরলে আমি ওকে কখনোই যেতে দিতাম না। ফ্রান্স, বিশ্বাস করো আম্মা, এতটুকুই বলছি। তারপর অরণ রাজি হয়ে গেল। ওরাও তো পাত্রী খুঁজতেছিল। প্যারিসে থাকে এমন মেয়ে এমনিতেই তো তোমারে বিয়ে করত। তিরু হতাশ কণ্ঠে আওড়ালো, আমি তোমায় কখনো ক্ষমা করবো না মা। আই হেট ইউ, আই হেট ইউ সো মাচ মা। ওদের যদি আমাকে পছন্দ হতো তাহলে তো বিয়ে করেই নিত, তাই না মা? কেন তুমি ওই রিকোয়েস্টটা করতে গেলে? আমাকে ছোট করলে কেন আম্মা? আমাকে করুণা দয়ার পাত্রে বানালে কেন? কেন? সত্যি বলতে তিরুর করা এ প্রশ্নের উত্তর তানহার কাছে নেই। তানহা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন তা এখন মনে হচ্ছে তার। অনুতপ্ত বোধ হচ্ছে। গ্রামে এক রক্ষণশীল পরিবারে তানহার বেড়ে ওঠা। ছোট থেকেই খেয়াল করতেন তিনি মেয়েদের প্রতি সমাজে রয়েছে আলাদা বৈষম্য। মেয়ে মানুষ মানেই অবহেলার পাত্রী, অপমানের পাত্রী। সংকীর্ণ মন নিয়ে বড় হয়ে ওঠা তার। স্বামীর ঘরে আসার আগে তাকে পই পই করে বলে দেয়া হয়েছে মেয়ে মানুষের সবকিছু স্বামীকে ঘিরেই। স্বামী ভালো তো জগৎ ভালো, পিছে স্বামী নামক ঢাল নেই তো জীবন অন্ধকার। অতএব স্বামী যাই বলুক না কেন, তা হোক ভুল কিংবা সঠিক, সবই মুখে কুলুপ এঁটে মেনে নেওয়া স্ত্রীদের একান্ত দায়িত্ব। তিরুর বাবা মারা যাওয়ার পর সংসারে এক প্রকার লড়াই করে সচ্ছলতা ফিরিয়ে আনা তানহা তিরুর ব্যাপারে এসে কেমন সংকীর্ণ মনা হয়ে গেলেন। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান তাদের থেকে আরো ভালো থাকুক। তানহাও এমনটাই চাইতেন। স্বামীকে ছাড়া একাকী যে কষ্টটা তিনি করেছেন, সে কষ্টটা যাতে তিরুর না করতে হয়, তার জন্য উঠে পড়ে লাগলেন তিনি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। প্রথম বিয়েটা কেমন অদ্ভুত কারণে বিনষ্ট হলো। দ্বিতীয়বারে তার মন শঙ্কায় আঁটোসাঁটো। পেলেন অরণকে। দিক বিদিক শূন্য হয়ে নিজের আত্মসম্মান মাটিতে পেশে ফিলে অরণকে করে বসলেন হাত জোর করে অনুরোধ। ভাবলেন তিরুটা কেবল বিয়ে হলেই সুখী হবে। স্বামীর ছায়া থাকলে তিরুকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না সহজে। এমন উদ্ভট মনা অবশ্য তিনি এক দুদিনে হননি। আশেপাশের নানাবিধ ঘটনা মানুষের কান পোড়াতে শক্ত তানহা হয়ে পড়ে নম্র ভীতিগ্রস্ত। অথচ তিনিই একদিন মানুষের কথা কখনো কানে তুলতেন না। আশেপাশের হৃদয়ে স্পর্শী ঘটনা তার হৃদয় ছুঁত না। সময় এবং কালের পরিবর্তন মানুষের চিন্তা ভাবনাকে ঠিক কতটা পরিবর্তন করে দেয়, তানহা তার স্পষ্টত উদাহরণ। কল কেটে দিয়েছে তিরু। তানহা কল ব্যাক করলো কয়েকবার। তিরু কল রিসিভ করলো না, করবেও না আর। তানহার সাথে আপাতত অনির্দিষ্টকালের অভিমান পর্ব চলবে। ল্যাপটপ শব্দ করে বন্ধ করে ওটাকে ছুঁড়ে মারল তিরু। পড়ল ভূমিতে। ধ্যান দিল না সে। ব্যস্ত হলো ব্যাগ গোছাতে। প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে চট করে চেন লাগালো। চলে যাবে সে এ বাড়ি থেকে। আজ ক্ষীণ সময় পূর্বে অরণ যা বলে তাকে আঘাত করলো, তারপরও কি বেহায়ার মতো এ বাড়িতে পড়ে থাকা যায়? তিরু আরো ছোট হয়ে যাবে না?
অবশ্যই হবে, কারণ এই যে অরণ তাকে বিশেষ পছন্দ করে না, আজ তা প্রমাণিত হয়েছে। ভালো মানুষের অভিনয় করতে করতে আজ ছেলেটার আসল রূপ বেরিয়ে এসেছে। ভাবি, কোথাও যাচ্ছ তুমি? প্রিয় চেঁচিয়ে উঠল। হকচকিয়ে পেছন তাকালো তিরু। প্রিয়র চোখে মুখে লুটোপুটি খাচ্ছে কৌতূহল প্রশ্ন। ও ধীরে সুস্থে এগিয়ে বলল, চলে যাচ্ছি। প্রিয় তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? আমি হোস্টেলে ফিরে যাচ্ছি প্রিয়। এর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না। তুমি তোমার অরণ ভাইয়ার কাছ থেকে জেনে নিও। তোমার কি আবার পরীক্ষা শুরু হচ্ছে নাকি ভাবি? ইস, মাত্র এলে, তুমি চলে যাবে এটা ভাবলে তো আমার দম বন্ধ হয়ে আসতে চাইছে। তিরু নিষ্প্রাণ কণ্ঠে শুধালো। ভালো থেকো প্রিয়, সময় পেলে হোস্টেলে এসে দেখা করে যেও। কৃত্রিম হাসার চেষ্টাটা বৃথা গেল তিরুর। হাসি আসছে না, কৃত্রিম হাসিও না, সবকিছুতে কেমন নিষ্প্রভতা ছে। ব্যাগটা শক্ত করে চেপে ধরে তিরু হাঁটা ধরল। পেছন পেছন আসছে প্রিয়। মেয়েটার মুখ শুকিয়ে গেছে। তিরু কেন যাচ্ছে তা তো তার জানা নেই, তবে সে নিশ্চিত অরণ এবং তিরুর মাঝে কোনো ঝামেলা চলছে। এই তো একটু আগে সে অরণকে চেঁচাতে শুনল। অরণ প্রয়োজন এবং খুব বেশি রেগে না গেলে চেঁচায় না, প্রিয়তা খুব ভালো করেই জানে। সদর দরজার সামনে আসতেই দুজন খেয়াল করলো অরণকে। বাড়ির সামনেই গাড়ি রাখা। গাড়ি থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে ছেলেটা। তিরু থামল। অরণের মুখশ্রী সবসময়কার মতো হয়ে নয়, কেমন গুমোট গম্ভীরতার বিচরণ করছে এলো অরণ। বিলম্ব না করে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ তিরু ব্যাগ নিয়ে? গলার কাছে তেমন তেতো একটা ভাব এসে জমে রয়েছে। তিরুর ইচ্ছে করল এই অসভ্য ছেলেটাকে এক্ষুনি কিছু কঠিন কথা শুনিয়ে হনহনিয়ে চলে যেতে, কিন্তু তা সম্ভব হলো না। প্রিয় যে পাশে, কি করে বলবে? নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ও বলে উঠল, যেখানে আমার যাওয়ার কথা, যেখানে আমার থাকার কথা, সেখানেই যাচ্ছি। স্বামী স্ত্রীর কথার মাঝে থাকতে ইচ্ছে হলো না প্রিয়র। ও নীরবে জায়গাটা ছেড়ে চলে গেল। প্রিয়র যাওয়া দেখে অরণ স্বস্তি পেল ও গলার স্বর নামিয়ে নম্র গলায় শুধালো, তিরু, আমার কথা শোনো। আমি তখনকার ব্যবহারের জন্য দুঃখিত। কিছু বিষয় নিয়ে মেজাজ খারাপ ছিল, তাই ভুলবশত আমি অমন আচরণ করে ফেলেছি। প্লিজ পার্ডন মাই মিস্টেক। তিতকুটে চেপে রাখা রাগটা তাজা হলো। তিরু হিসিয়ে তেরে এসে বলল, অন্যের রাগ আমার উপর ছাড়েন? ফাজলামো করেন আমার সাথে? যখন যা ইচ্ছে করবেন, যা মনে আসবে তাই করবেন। কাছে টানতে ইচ্ছে করলে টানবেন, আবার হুঁশে এলে দূরে ছুঁড়ে মারবেন। আমি কি কোনো ফেলনা বস্তু? হ্যাঁ, ভালো করে শুনে রাখুন অরণ, আমি কারো করুণা পাত্রী হয়ে বাঁচতে চাই না। জাহান্নামে যান আপনি আর আপনার মন মেজাজ, আই ডোন্ট কেয়ার। চলে যাচ্ছে তিরু। ঝড়ের গতিতে অরণের দৃষ্টির সামনে থেকে ঝাপসা হয়ে যাচ্ছে। অরণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে। অপরাধ বোধ হচ্ছে, তাই তো ফিরে আসা। সে কিভাবে খুলে বলবে তার মনের কথা কাউকে? সে যদি নিজের অন্তরালে লুকিয়ে রাখা কথাগুলো পেশ করতে পারত, তাহলে তিরু হয়তো তাকে আজ ছেড়ে যেত না। অরণের খুব করে বলতে ইচ্ছে হলো, পৃথিবী, আমার জীবনে সুখ কবে আসবে? দুর্বাঘাসের ওপর চিত হয়ে শুয়ে আছে অরণ। দুই ঠোঁটের মাঝ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। লম্বা লম্বা শ্বাস টানছে শ্বাসকষ্টের রোগীদের মতো। চোখ দুটো কি ভীষণ লাল হয়ে, দেখে মনে হবে যেন রক্ত জমেছে। শরীর অসাড়। ঝিঝি পোকা ডাকে মুখরিত তখন কানন। পশ্চিম আকাশে আগুন লেগেছে। সিঁদুর রাঙা মেঘের পদচারণ অম্বর জুড়ে। বাতাবরণ বারে বারে বলছে সন্ধ্যা নামবে এক্ষুনি। বাতাস বইছে, বাতাসে মিশে রয়েছে বুনো ফুলের ঘ্রাণ। বিশাল কানন তখন স্তব্ধ। অরণ চোখ খোলার চেষ্টা করে, হয় না। তবে যন্ত্রণায় খিচে বন্ধ করে নেয় আখি জোড়া। অরণ, অরণ। হুবহু মায়ের কণ্ঠস্বর। কাজ হলো এবার। অরণ ঝট করে চোখ খুলে তাকালো। আহত দেহটাকে টেনে তুলে উঠে বসলো। তাকালো চারিপাশে, ভীষণ কাতর গলায় ডাকলো, মা, মা। সাদা লালের মিশেল জামদানি পরিহিত একজন মহিলা ধীর পায়ে এগিয়ে আসছে। অরণের ঠোঁটের কোণের হাসি চওড়া হলো। অক্ষিকোটরে ইতিমধ্যে জায়গা দখল করে নিয়েছে অশ্রুমালা। ভদ্রমহিলা এসে পাশে বসলেন অরণের।
বললেন, এত অল্পতেই ভেঙে পড়ছো কেন বাবা? তুমি তো এমন নও। কপাল চুইয়ে রক্তের স্রোত এসে পড়ল চোখের ঘন পাপড়ির ওপর। অরণ পল্লব ঝাপটালো একবার, দুইবার। চট করে ও শুয়ে পড়ল মায়ের কোলে। প্রাণ ভরে টানল নিঃশ্বাস, প্রশান্তির নিঃশ্বাস। তারপর বলল, আমি আর পারছি না মা, আমার দ্বারা আর হবে না। আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কেন চলে গেলে মা? এভাবে আমায় একা করে চলে গেলে কেন? মা অরণের চুলে হাত বুলালেন। অরণ গাঢ় করে নিঃশ্বাস টানল। ইস, মায়ের গা থেকে কি সুন্দর শিউলি ফুলের সুবাস আসছে। বাবা, তুমি যে একটা নিষ্পাপ মেয়েকে অযথায় কষ্ট দিচ্ছ তা কি তুমি জানো? তিরুকে কেন কষ্ট দিচ্ছ অরণ? ধপ করে চোখ জোড়া বন্ধ করে নেয় অরণ। গাঢ় আধারে ভেসে ওঠে তিরুর স্নিগ্ধ মুখশ্রী, কাজল কালো চোখ দুটো। হৃদয়ে শীতলতা আসে তার, মন নরম হয়, অস্থিরতা যন্ত্রণা কিয়ৎ কমে আসে। ও কণ্ঠের খাদ নামিয়ে শুধায়, ওকে আমি মেনে নিতে পারছি না মা। আমি যতবার দেখি ততবারই মনে হয় আমি ভুল করেছি। ওর চোখ দুটো যখনই দেখি তখনই মনে হয় ও আমার উপর বিরক্ত, রাগান্বিত, মেনে নিতে পারছে না। তাছাড়া এই সময়টাতে আমার কারো দরকার ছিল না। তিরুর আচরণ অনেকটা তোমার মতো মা। ওর আমার প্রতি যত্নশীলতা একদম তোমার সাথে মিলে যায়। আমার তখন তোমাকে মনে পড়ে যায়। হুট করে চোখের সামনে ভেসে ওঠে তোমার রক্তাক্ত মুখ, ভায়োলেন্ট হয়ে যায়, হাঁসফাঁস লাগে। চারিপাশের সবাইকে তোমার খুনি মনে হয়, নিজেকেও। আমার জন্যই তো তুমি আমার কাছে নেই। এমন অপ্রকৃতস্থর মতো ব্যবহার না করে আসল দোষীকে খুঁজে বের করো, শাস্তি দাও, দেখবে শান্তি পাবে। অতীত ভুল অরণ, নয়তো কখনোই শান্তি পাবে না তুমি। নিজেকে, আশেপাশের মানুষকে দোষারোপ করা বন্ধ করো। অরণ চটজলদি উঠে বসে, মায়ের চোখে চোখ রাখে, অনুনয় যোগে প্রশ্ন ছড়ে, কে দায়ী মা বলো? বাবা? ওরা বলে বাবা দায়ী। আমি এটা কখনোই মেনে নিতে পারবো না মা। বাবা এ কাজ কিছুতেই করতে পারে না। সায়াহ্ন নেমেছে ধরণীর বুকে, নিষ্ঠুর আধার শুষে নিচ্ছে নভমণ্ডলের সকল আলো। বিলীন হওয়া আলোর মাঝে হারিয়ে যাচ্ছে মায়ের প্রতিবিম্ব। তা দেখে চঞ্চল হয় অরণ, বার কয়েক শুধায়, যেও না মা, যেও না, আমি একা থাকতে পারবো না। প্রতিবিম্ব অস্পষ্ট, লহমায় ছায়া গায়েব। আহত দেহ নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায় অরণ। রক্তপাত বন্ধ হয়নি তখনও। হাঁটা ধরতেই লাঠিতে পা আটকে মুখ থুবড়ে পড়ে যায়। তপ্ত শ্বাস ফেলে ও আবারও সে কল্পনায় ডুবেছিল। মিথ্যে ছিল সবটা। মা আসেনি, আসবেও না কখনো। হৃদস্থল ক্ষত বিক্ষত হয় অরণের। পড়ে থাকে সেইভাবে, বাড়ি ফিরবে না আজ, রাতটা এখানেই কাটাবে। বাড়ি ফেরার ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই। অ্যাক্সিডেন্ট করে দেহের অবস্থা বেহাল। শীতল বাতাস বইছে, ঠান্ডা বাতাসের প্রকোপে কাঁপল অরণ। নির্জীব বাতাবরণ। তখন চেয়ে চেয়ে দেখল কেবল শক্তপোক্ত ছেলেটার চাপা আর্তনাদ। অরণের চাপা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে ইতিমধ্যে। গাছের ডালে বসে থাকা পেঁচাটাও তার ডাক বন্ধ করে দিয়েছে। মৌনরূপে শুনছে অরণের আহাজারি। এক ঝুমঝুমি বর্ষায় বৃষ্টি হচ্ছে মুষলধারে। মেঘে ঢাকা পড়েছে আকাশ। আজ 4 দিন হলো। কাঠফাটা গরমের উত্তাপে পুড়ে ছারখার প্যারিসকে শীতল করতে বর্ষা এসেছে আজ 2 মাস প্রায়। বর্ষায় বিদায় বার্তা দিচ্ছে বাতাবরণ। তিরু বেলকনিতে দাঁড়িয়ে তখন চোখ বন্ধ করে বৃষ্টির গান শুনছে, মলিনতা ছাপানো মুখশ্রী জুড়ে। এই মলিনতা এখন প্রায়শই দেখা যায়। তিরু বলে শীত এমনই, কিন্তু না। ওই যে জীবনে একটা ঝড় এলো, তারপর থেকে সে এলোমেলো। কয়েকটা মাস গেল মাঝে যেন, মাস নাকি বছর তিরুর জানা নেই তা। তবে অরণের সাথে বিচ্ছেদের অনেকগুলো দিন কেটে গেছে। কাগজে কলমে বিচ্ছেদ নয়, মনের বিচ্ছেদ। অরণটা অবশ্য কম চেষ্টা করেনি তাকে মানাতে। বহু কাঠখড় পুড়িয়েছিল ছেলেটা। তিরুর রাগ ভাঙাতে সেই কি চেষ্টা। কিন্তু দিন শেষে হলো কি?
মাঝখান থেকে অনেকগুলো দিন পেরিয়ে গেল কেবল। তিরুর অভিমান কমে না, রাগ ভাঙে না, কাজের কাজ কিচ্ছুটি হয় না। মেয়েটার মনে অভিমানের গাঢ় ছাপ বসেছে। অরণের সেই আচরণটা তার মন থেকে মোছে না কিছুতেই। ধপাধপ পা ফেলে ইলি রুমে আসলো। তিরুকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে লম্বা শ্বাস